রেডিও মিলনের আজকের নিবেদন অভিজ্ঞান গাঙ্গুলির লেখা কাহিনী কায়শাস্ত্র। গল্পটি প্রকাশিত হয়েছিল অন্তরীপ শারদীয় সংখ্যা 1430-এ এবং এই গল্পটি বুকফার্ম থেকে প্রকাশিত লেখকের চাণক্য সিরিজের অন্তর্গত একটি গল্প। লেখক শ্রী অভিজ্ঞান গাঙ্গুলি ন্যানো ইলেকট্রনিক্সে পিএইচডি করে বর্তমানে অধ্যাপনার কাজে যুক্ত। একক বইয়ের সংখ্যা 4টি, যার মধ্যে একটি অনুবাদ গ্রন্থ। কায়শাস্ত্র গল্পটির নায়ক আচার্য বিষ্ণুগুপ্ত ওরফে চাণক্য। এই ঐতিহাসিক ক্রাইম থ্রিলার গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে অভিজ্ঞান গাঙ্গুলির লেখা গল্প কায়শাস্ত্র। অস্তগামী সূর্যের রক্তিম আভা আকাশের গায়ে এখনো লেগে আছে। গ্রাম্য পাথুরে পথ ধরে হেঁটে চলেছেন দুই ব্যক্তি। গৈরিক বেশ এবং মুন্ডিত মস্তকে কেশশিখা দেখে সহজেই অনুমান করা যায় তাঁরা দুজনেই ব্রাহ্মণ। তাদের মধ্যে একজন মধ্যবয়সী, অন্যজন নিতান্তই যুবক। যুবক ব্রাহ্মণ তাম্রবর্ণ, দীর্ঘাঙ্গ এবং সুপুরুষ, আর মধ্যবয়সী ব্যক্তি ঠিক তার বিপরীত। কৃশকায়, মাঝারি উচ্চতা, দাঁতের অমসৃণ শাড়ির কারণে প্রথম দর্শনে তাঁর প্রতি অভক্তি জাগে। কিন্তু তাঁর এই সাধারণ চেহারার মধ্যেও যা আলাদা করে নজর কাড়ে তা হল তাঁর দুটি চোখ, অসম্ভব উজ্জ্বল, যেন তীক্ষ্ণ বুদ্ধি এবং জ্ঞানের স্ফুলিঙ্গ তাতে খেলা করে। সে চোখের দৃষ্টি অন্তর্ভেদী, বেশিক্ষণ সেদিকে চেয়ে থাকা যায় না। যুবা ব্রাহ্মণটি বলল, গুরুদেব, সন্ধ্যা নামতে বেশি বিলম্ব নেই। এইবার আজ রাত্রের মতো একটা আশ্রয় খুঁজতে হয়। এই পথে সামনেই একটি গ্রাম আছে বলে মনে হয়। কিভাবে নিশ্চিন্ত হচ্ছেন? এ পথে তো আমরা পূর্বে কখনোই পাটলিপুত্র ফিরিনি। ওহে জীবসিদ্ধি, একটু আগেই কয়েকটি গরুকে এই পথে ফিরতে দেখেছি আমরা। তাদের গলায় দড়িও ছিল। এই সন্ধ্যা নামার আগের সময়টা হলো গৃহপালিত পশুদের ঘরে ফেরার সময়। অতএব সামনেই গৃহস্থ কুটির থাকার সম্ভাবনা প্রবল। ও, তা ঠিক। তবে গুরুদেব, আমি আবারও বলবো যে আপনার এভাবে একা চলে আসা উচিত হয়নি। সম্রাটের থেকে একটা ছোট সৈন্যদল নিয়ে নেওয়া উচিত ছিল সঙ্গে। একা কোথায়? বীর জীবসিদ্ধি সঙ্গে আছে তো আমার। জানোই তো, রাজকীয় আচার আচরণে আমি অভ্যস্ত নই। এর পূর্বেও বহু জায়গায় আমি একা ভ্রমণ করেছি। তুমি বেশিরভাগ ক্ষেত্রে আমার সঙ্গে ছিলে। অঙ্গরাজ আমার পরামর্শ চেয়েছিলেন, আমি তা গোপন রাখতে চেয়েছিলাম। সেনা নিয়ে যাত্রা করলে আমাদের অঙ্গরাজ্য যাত্রার কথা গোপন রাখা যেত না। অঙ্গরাজ্যের সাথে রাজধানীর সম্পর্ক সুষ্ঠু রাখাটা কতটা জরুরি তা নিশ্চয়ই বলে দিতে হবে না তোমায়। হ্যাঁ, কিন্তু পথে বিপদ আপদ হলে? আমাদের গতিবিধির কথা যত কম লোক জানবে আমাদের পক্ষে তা ততই মঙ্গলকর। হে, তাছাড়া তুমি একজন দক্ষ যোদ্ধা জীবসিদ্ধি। নিজের গুপ্তচর বৃত্তির দিনগুলো ভুলে যেও না। এই জীবনে অনেক বিপদের সম্মুখীন হয়েছি তুমি এবং আমি। জীবসিদ্ধি চাণক্যের পূর্বতন শিষ্য এবং বর্তমানে তাঁর ছায়া সঙ্গী। পূর্বজীবনে জীবসিদ্ধি চাণক্যের গুপ্তচর হয়ে মগধের রাজধানী পাটলিপুত্র থেকে শত্রু শিবিরের গূঢ় তথ্য তাঁকে পৌঁছে দিত। সেই কারণে জীবসিদ্ধি সর্বদাই অতি সতর্ক। অতএব চাণক্যের এই একা স্বাধীনভাবে দেশ ভ্রমণ তাহার অপছন্দের, বিশেষ করে যেখানে তাদের এখন চারিদিকে শত্রু। 1 মাস আগে আর্যাবর্তের পূর্ব সীমান্তের অঙ্গরাজ্যে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হয়েছিল। সেখানকার প্রধানমন্ত্রী রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে সিংহাসন দখলের পরিকল্পনা করছিল। রাজা
গোপনে সাহায্য চেয়েছিলেন মগধের কাছে। মগধের প্রতিনিধি হিসেবে অঙ্গরাজ্যে যেতে হয়েছিল চাণক্যকে, এবং জীবসিদ্ধিকে এই যাত্রায় তাঁর সফরসঙ্গী তথা অঙ্গরক্ষক হিসেবে সঙ্গে নিয়েছিলেন। নিজের ক্ষুরধার বুদ্ধির দ্বারা সে সমস্যার সমাধান চাণক্য করেছেন। তাই বর্তমানে তাঁরা নিজ দেশ পাটলিপুত্র নগরে ফিরছেন। জীবসিদ্ধি গুরুর কথার কিছু প্রত্যুত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তাকে সেই সুযোগ না দিয়ে চাণক্য বললেন, ওই দেখো জীবসিদ্ধি, অদূরে গ্রাম দেখা যায়। গ্রামে প্রবেশ করতে একজন কৃষকের দেখা পেলেন তাঁরা। জীবসিদ্ধি জিজ্ঞেস করল, মহাশয়, মহাশয়। প্রণাম মহাশয়, আপনারা কি পথিক? হ্যাঁ মহাশয়, আমরা আজকে রাত্রির জন্য একটি আশ্রয় খুঁজছি। এই গ্রামের যে কোনো গৃহই ব্রাহ্মণদের স্থান দেওয়ার জন্য খোলা, তবে আপনাদের সুবিধার্থে বলবো আপনারা তুকারামের মহলে চলে যান। বণিক তুকারাম অতি সজ্জন, তিনি গ্রামের একটি পুরনো মহল একদিকে মেরামত করে সেখানেই সপরিবারে থাকেন। বাসাটি প্রাচীন হলেও বেশ বড় এবং অনেক ফাঁকা কক্ষ আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। অনেক অনেক ধন্যবাদ। এই পথ ধরে সামান্য এগিয়ে গেলেই একটি বড় বাঁধানো পুষ্করিণী পড়বে, তার পাশেই যে বড় ভবন। আচ্ছা আসুন, আমি আপনাদের পথ দেখিয়ে দিই। না না, তার প্রয়োজন নেই মহাশয়, আমরা নিজেরাই চলে যেতে পারবো। কোনো অসুবিধা নেই ব্রাহ্মণদেব, সামান্যই দূরত্ব, আসুন আপনারা আমার সঙ্গে। ও ক্ষমা করবেন, আপনাদের নিজের পরিচয় দেওয়া হয়নি। আমার নাম মনীষ, কৃষি কাজ করি, তবে ভগবানের আশীর্বাদে এখন আমার জমিতে নিজে কাজ করি না। ফসল ফলাতে লোক নিযুক্ত করার মতো আর্থিক সচ্ছলতা হয়েছে। আচ্ছা, আপনাদের পরিচয়? আমি জীবসিদ্ধি, আর ইনি আমার গুরু। আসছে অঙ্গরাজ্য থেকে, আমাদের গন্তব্য পাটলিপুত্র। কিছুক্ষণ চলার পরেই একটি বড় পুরনো ভবনের সম্মুখে এসে পৌঁছল তারা। ভবনের বাইরে বেশ কিছু লোক ভিড় করে আছে। তা দেখে মনীষ একটু অবাক হলো। আরে, এত লোক এখানে কেন দাঁড়িয়ে? ওই সম্পাতি, এখানে এত ভিড় কেন? কিছু ঘটেছে নাকি? ভিড়ের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বলল, তুমি শোনোনি মনীষ, ভয়ঙ্কর ঘটনা, বৃদ্ধ তুকারামকে কেউ হত্যা করেছে। ঘটনার আকস্মিকতায় মনীষ কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎই তার মনে পড়ল তার সঙ্গের দুই ব্রাহ্মণের কথা। অপ্রস্তুতভাবে ব্রাহ্মণদের দিকে চেয়ে এসে বলল, আমায় ক্ষমা করবেন ব্রাহ্মণদের, আমি না জেনে আপনাদেরকে এখানে এই অশুভ পরিস্থিতিতে এনে ফেললাম। ব্রাহ্মণদেব, আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা দয়া করে আমার গৃহে আতিথ্য গ্রহণ করুন। গরিবের ছোট গৃহে আপনাদের দুইজনকে আলাদা কক্ষ হয়তো দিতে পারবো না, দুইজনকে কষ্ট করে এক কক্ষে থাকতে হবে। আপনাদের আপত্তি নেই তো? আপনি লজ্জিত হবেন না মহাশয়, আপনার গৃহে আমাদের স্থান দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ, কিন্তু এই অবস্থায় যে আমরা যেতে পারি না, একবার এই ভবনে আমাদের যেতে হবে। দুই ব্রাহ্মণ হঠাৎ হত্যাস্থলে যেতে চাইছে ভেবে মনীষ অবাক হল। তার মনের কথা বুঝতে পেরে জীবসিদ্ধি চাণক্যের দিকে চাইল। চাণক্য মৃদু ঘাড় নেড়ে সম্মতি দিলেন। তারপর নিজের কাপড়ের ঝোলা থেকে জীবসিদ্ধি একটি রাজমুদ্রা বের করে আনল। সেই মুদ্রায় থাকা শিলমোহরের গুরুত্ব এদেশের প্রতিটি মানুষ জানে। এটি রাজকীয় শিলমোহর, একমাত্র দেশের সবচেয়ে ক্ষমতাধর কয়েকজন ব্যক্তির হাতেই এই মুদ্রা থাকে। ইনি সম্রাট চন্দ্রগুপ্তের গুরু, আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্য। আমি ওর শিষ্য জীবসিদ্ধি। আপনি মহামতি চাণক্য, সম্রাট চন্দ্রগুপ্তের গুরু, তক্ষশিলের বিখ্যাত আচার্য সেই চাণক্য। কি পরম সৌভাগ্য আমার যে আমি আপনার সাক্ষাৎ পেলাম। আসুন, এবার মহলে ঢুকি। জীবসিদ্ধি, সবার আগে তুমি রাজার মুদ্রা প্রদর্শন করে পরিস্থিতির দায়িত্ব নাও। মহলে যেন কোনো রকম অবাঞ্ছিত প্রবেশ প্রস্থান না ঘটে। হত্যাস্থলে যত কম লোক প্রবেশ করে ততই মঙ্গল। গ্রামের লোকজনকে আপাতত মহলের ভেতরে ঢোকা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
জনসমাগম ক্রমেই আরও বাড়ছে, কারণ বহু লোক আচার্য চাণক্যর দর্শন করতে হাজির হয়েছে। কক্ষের দরজা খোলা। ভেতরে প্রবেশ করে মৃতদেহ দেখা গেল। একটি কাঠের কেদারায় এক বৃদ্ধের মৃতদেহ। তার গলা একদিক থেকে আর একদিকে কাটা, তা থেকে রক্ত বেরিয়ে জমাট বেঁধে আছে। মস্তক একদিকে হেলে আছে, চক্ষু খোলা। সারা পোশাক রক্তে ভেসে গিয়েছে। একটি হাত হাতল থেকে ঝুলে আছে একদিকে, আর একটা জলের তামার কলস উল্টে পড়ে আছে। তার জল আর রক্ত মিলেমিশে মেঝে ভেজা। খানিক তফাতে দাঁড়িয়ে আচার্য মৃতদেহ পর্যবেক্ষণ করলেন। তারপর এগিয়ে গিয়ে ঝুলে থাকা হাতটি ধরে আঙুল মুড়িয়ে দেখলেন একবার। গলার ক্ষতটাও একবার সামনে থেকে পরীক্ষা করলেন হাত না দিয়ে। তারপর দীর্ঘশ্বাস ফেলে ফিরে এলেন আগের জায়গায়। এইবার ঘরটির দিকে দৃষ্টি দিলেন তিনি। সাধারণ ব্যবসায়ী কার্যালয় যেমন হয় এটাও তেমন। হিসেবের খাতা থাকে থাকে সাজানো, দোয়াত কলম রাখা সামনের মেজে। দোয়াত হাতে তুলে দেখলেন তাতে অর্ধেক কালি ভর্তি। বাকি কিছু তালপাতার কাগজ আর সাধারণ আসবাবে ঘরটি ভর্তি। আঘাত করার উপযুক্ত কোনো ধারালো বস্তু সেভাবে চোখে পড়ল না। চাণক্য কক্ষে উপস্থিত বাকি ব্যক্তিদের দিকে দৃষ্টি দিলেন। জীবসিদ্ধি আর মনীষ আছে, সাথে যে চতুর্থ ব্যক্তি আছেন তিনি হলেন মৃত তুকারামের পুত্র চন্দ্রমল। বছর 30-এর যুবক, পরনে বণিকদের পোশাক, অর্থাৎ কার্যস্থল থেকে গৃহে ফিরে এখনো পোশাক বদলানোর সুযোগ হয়নি তার। তাকে উদ্দেশ্য করে চাণক্য প্রশ্ন করলেন, কণ্ঠনালী যে ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে, সেই অস্ত্র আপনারা কি সরিয়েছেন? না আচার্য, কক্ষ যেমন ছিল তেমনই আছে। শুধু আমি আর মৃদুলা এখানে প্রবেশ করেছি, বাকিদের আমি ঢুকতে দেইনি। ক্ষমা করবেন, মৃদুলাকে? আমার ভগিনী। জল যা মেঝেতে পড়ে আছে তার থেকে মনে হয় গোটা কলস ভর্তি ছিল। কলস উল্টে যাওয়ার কেউ আওয়াজ আপনারা শুনেছেন? কেউ তো বলল না সেই রকম কিছু শুনেছে বলে আচার্য। শুনলে নিশ্চয়ই আসতো এই কক্ষে। আশ্চর্য, মৃতদেহ কে প্রথম আবিষ্কার করে? আগে মৃদুলা কিছুকাল আগেই শান্ত আহার নিয়ে পিতার কক্ষে প্রবেশ করে। তখনই এই দৃশ্য দেখে সে চিৎকার করে। আমি তখন সবে গৃহে ফিরে বৈঠকে বসে বিশ্রাম নিচ্ছিলাম। চিৎকার শুনে ছুটে আসি। অর্থাৎ কক্ষের দ্বার খোলাই ছিল এবং হত্যাকারী হত্যা করে অস্ত্র নিজের সাথেই নিয়ে গিয়েছে। দ্বার খোলা ছিল কিনা তা তো জানি না, সেটা মৃদুলা বলতে পারবে। ক্ষমা করবেন, আমি বুঝতে পারলাম না। কক্ষদ্বার খোলা না থাকলে আপনার ভগ্নী কক্ষে প্রবেশ করলেন কিভাবে? আপনি এদিকে আসুন, দেখলেই বুঝতে পারবেন। কক্ষের দরজার কাছে চন্দ্রমল 3 জনকে নিয়ে এলো। তারপর দ্বার বন্ধ করল। পুরনো আমলের খিল দেওয়া দ্বার। কাঠের একটি বাটাম খিল হিসেবে আড়াআড়িভাবে দ্বারের দুপাশের দুটি লোহার ফাঁকে বসে যায়, তাতেই দরজা বন্ধ হয়। দ্বারে খিল দিয়ে চন্দ্রমল কাঠের দ্বারের ধারে ফাঁক দেখালো। তারপর বলল, এই গৃহ বহু পুরাতন আচার্য। এখানে সব দ্বার একই রকম। এই কাঠের ফাঁক দিয়ে অনায়াসেই একটি সরু লোহার কাঠি দিয়ে খিল বাইরে থেকে সরিয়ে ফেলা যায়। কিন্তু বন্ধ দ্বার এইভাবে খোলা কি সমীচীন? মানে আসলে এই কৌশল এই গৃহের সকলেই জানে। পিতা রাত্রির দিকে মাদক সেবন করতেন। এই অভ্যাস তার যৌবনকালে যবন সেনায় থাকার সময়কার। মাঝে মাঝেই নেশার ঘোরে এতটাই অবচেতন হয়ে থাকতেন যে দরজা খুলতেন না সকালে। তখন পরিচারিকা বা আমরা এভাবেই দরজা খুলে তাকে জাগাতাম। এটা প্রায় নিত্যকার ব্যাপার ছিল। মাদক? আগে হ্যাঁ, বিদেশিদের সেনায় থাকলে যা হয় আর কি।
তাছাড়া আজকাল রাত্রে তার পায়ে অসম্ভব ব্যথা উঠত। তখন নিদ্রা যাওয়ার জন্য এই নিরীহ মাদকটুকুই তার সম্বল হতো। তা উনি কি আজ দিনের বেলায় মাদক নিয়েছিলেন? না আচার্য, তা সম্ভব নয়। 2 দিন আগে তার দ্রব্য ফুরিয়ে যাওয়ায় আমায় আনতে বলেন, আমি আজই তা এনেছি। বেশ, চলুন বাইরের বৈঠকে গিয়ে বসি। নগরের আইনরক্ষককে খবর দিয়েছেন? হ্যাঁ আচার্য, খবর পাঠিয়েছি, তবে কাল সকালের আগে তারা এসে পৌঁছবে না। বেশ বেশ, চলুন। আমায় গৃহের বাকিদের কিছু প্রশ্ন করতে হবে, আপনি তাদের সাথে পরিচয় করিয়ে দিলে ভালো হয়। অবশ্যই আচার্য। বৈঠকে এসে বসেছেন 3 অতিথি। চন্দ দাঁড়িয়ে। এই বিপদের সময়ও চন্দ তার আতিথেয়তার কর্তব্য ভুলে যায়নি। প্রত্যেকের সামনে ফল এবং জল রাখা হয়েছে। চাণক্য সামান্য জলে গলা ভিজিয়ে বললেন, এই ভবন কত প্রাচীন? আমার পিতামহের সময়কার। আমরা বংশগত ব্যাপারী। একমাত্র আমার পিতাই মাঝে কয়েক বছর সেনায় যোগ দিয়েছিলেন। কে কে থাকেন গৃহে? পিতা, আমি, আমার স্ত্রী লতিকা, আমার পুত্র সুরজ, আমার বোন মৃদুলা আর তার স্বামী বীরনাথ এবং তার দ্বিতীয় স্ত্রী পুষ্পাশ্রী। মৃদুলার কন্যা নির্মলা, আমাদের ব্যবস্থাপক ভোলাকান্ত, এছাড়াও 4 জন দাসদাসী, 2 জন পাচক আর 2 জন পরিচারক। বেশ, প্রত্যেকের সাথে আলাদা কথা বলে দেখতে চাই, কিন্তু তার আগে আপত্তি না থাকলে আপনাকে দিয়ে শুরু করতে চাই। অবশ্যই। আপনি পিতাকে কখন শেষ দেখেছিলেন? আগেকাল রাত্রে। সকালে দেখা করেননি? না, উনি দেরিতে শয্যা ত্যাগ করেন। তার আগেই আমি কর্মস্থলে চলে যাই, এখান থেকে 3 ক্রোশ দূরে। মাঝে দুপুরের দিকে আর আসেননি? আগে না। আজ দুপুরে আপনি কোথায় ছিলেন? আমাদের কর্মস্থলে। পুরো সময়টা আমি ওখানেই ছিলাম। আপনার সাথে কেউ ছিল যে আপনার কথার সত্যতার সাক্ষী দিতে পারবে? অবশ্যই, আমাদের কর্মীরা ছিল, আমার সাথে ভোলাকান্ত ছিল। তারা প্রত্যেকেই আমার কথার সত্যতা প্রমাণ দেবে। কিন্তু আপনার কি সন্দেহ হয় যে ওই সময়ে হত্যাকাণ্ড হয়েছে? হ্যাঁ, মৃতদেহ শক্ত হয়ে উঠেছে। সেই থেকে আমি অনুমান করতে পারি সম্ভবত ওই সময়ের মধ্যেই হত্যা করা হয়েছে আপনার পিতাকে। ওহ, আর একটা ব্যাপার, হত্যা করা হয়েছে কোন অস্ত্র দিয়ে আপনি কি তা কিছু অনুমান করতে পারেন মহাশয়? মানে এই গৃহে কি সেরকম কোনো অস্ত্র আছে? সেই রকম তো অনেক কিছুই আছে আচার্য, তবে আমার পিতার একটি নিজস্ব কৃপাণ আছে। সেটি পিতার সেনাবাহিনীতে থাকার সময়কার। ওটা খুব প্রিয় ছিল ওনার, কারণ সেটি আমার পিতাকে স্বয়ং সেলুকাস দিয়েছিলেন। সেটি কোথায় দেখা যায় একবার? অবশ্যই, পিতার কক্ষে সিন্ধুকে রাখা আছে। চন্দ নিজের কাপড়ের ভাঁজ থেকে একটি চাবি বের করে আগের কক্ষের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পরে একটি কাঠের বাক্স হাতে বেরিয়ে এলো সে। তার মুখের বর্ণ ফ্যাকাশে হয়ে গিয়েছে। কোনো কথা না বলে সে চাণক্যের সামনে এসে বাক্সটি খুলে দেখালো। বাক্সটি খালি। অবশ্য বাক্স খালি দেখে চাণক্য খুব একটা অবাক হয়েছেন বলে মনে হলো না। তিনি শুধু কিছুক্ষণ নির্লিপ্ত দৃষ্টিতে বাক্সের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, এই চাবি কার কাছে থাকে? আমার কাছে একটা আর পিতার কাছে একটা। এই মৃতদেহের অঙ্গবস্ত্রের সাথে যে চাবির গোছাটি বাঁধা রয়েছে দেখলাম, ওটার মধ্যেই একটা আশা করি দ্বিতীয় চাবি। আঁকে আপনার চাবি আপনি আজ সারাদিনে একবারও হাতছাড়া করেছিলেন কি? কয়েক ঘন্টার জন্য ভোলাকান্ত নিয়েছিল। তাকে আমি দুপুরে একবার চাবি দিয়ে বাড়িতে পাঠাই, দেরাজ থেকে কিছু মুদ্রা আনতে। সে মুদ্রা এনেছিল? হ্যাঁ আচার্য। বেশ, ভোলাকান্ত কি ফিরেছে? তবে তাকে একবার পাঠিয়ে দেবেন। আজ্ঞে আচার্য। একটু বাদেই চন্দর সঙ্গে একজন বলশালী পুরুষ এসে হাজির হল। আচার্যকে দেখে হাত জোর করে প্রণাম জানালো। চাণক্য প্রশ্ন করলেন, আপনি কত বছর কাজ করছেন? এই 9ম বর্ষ হবে আচার্য। আগের ব্যবস্থাপক মহাশয়ের মৃত্যুর পর থেকেই আমি আছি। বাহ, বেশ বিশ্বাসী মানুষ আপনি পরিবারের। আমার নিজের পরিবার বলতে এইটাই আচার্য। বেশ,
আজ দুপুরের দিকে আপনি এই গৃহে এসেছিলেন? আগে আগে হ্যাঁ, দিনের তৃতীয় প্রহরের শেষের দিকে। তুকারাম মহাশয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল? আগে হ্যাঁ, উনি নিজের কক্ষে ছিলেন। কথা হয়নি ওনার সাথে অবশ্য। আমি হিসেব মতো মুদ্রা নিয়ে চলে যাই। বৃদ্ধের থেকে অনুমতির প্রয়োজন আপনার হয় না? না আচার্য, বৃদ্ধ সরকারের অনুপস্থিতিতেও যাতে আমি মুদ্রা নিয়ে যেতে পারি, সেই কারণেই আমায় চাবি দিয়ে দেন ছোট সরকার। এইটুকু বিশ্বাসযোগ্যতা আমার এই এত বছরে হয়েছে। ভোলাকান্তের কথার সম্মতিতে ঘাড় নাড়ে চন্দ্রমল। বড় সরকারের সাথে কোনো কথা হয়নি? না আচার্য, সত্যি বলতে আমার মনে হয় উনি কোনো কারণে বিচলিত ছিলেন। আমি ওনাকে কক্ষে ঢুকে অভিবাদন জানালাম, কিন্তু আজকে উনি উত্তর দিলেন না। ওনার হাতে একটি পত্র ছিল, সেটি পড়ে উনি কেমন যেন একটু অন্যমনস্ক হয়েছিলেন। পত্র কিসের ছিল আপনি দেখেছেন? আগে না। সামনের মেজে কোনো পত্র তো দেখলাম না। আচ্ছা বেশ, আপনাকে আর কোনো প্রশ্ন করার নেই, আপনি আসতে পারেন। প্রণাম করে চলে গেল ভোলাকান্ত। চাণক্য চন্দকে বললেন, ইনি আপনাদের সম্পূর্ণ বিশ্বাসী? আগে হ্যাঁ আচার্য, ভোলাকান্ত অতি ভালো মানুষ। বেশ, আপনার ভগিনী মৃদুলা দেবীকে যদি সম্ভব হয় তো ডেকে আনা যায় কি এরপর? আগে ডাকছে। না না, চলুন বরং আমরাই যাই তার কাছে। মৃদুলা দেবীর কক্ষ ভবনের নিচতলার একদম শেষ প্রান্তে, উত্তর মহলে, পুষ্করিণীর একদম ধার ঘেঁষে। সুন্দর করে সাজানো কক্ষ, জানালা দিয়ে পুষ্করিণীর সবুজ জল দেখা যায়। শয্যায় তার কন্যা নির্মলা ছবি আঁকছে। তার বয়স 7 কি 8 হবে। মৃদুলা দেবীর চোখে মুখে গভীর শোকের ছায়া। যতটা সম্ভব কান্না আটকে অল্প কথায় উত্তর দিলেন চাণক্যের প্রশ্নের। আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি দেবী, কিন্তু পরিস্থিতি বিচারে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কয়েকটি তথ্য জানা প্রয়োজনীয় হয়ে পড়েছে। মুখে কিছু না বলে ঘাড় নেড়ে তিনি সম্মতি দিলেন। চাণক্য প্রশ্ন শুরু করলেন, আপনি কোন সময় আপনার পিতার কক্ষে যান আহার নিয়ে? দিনের শেষ প্রহরের মাঝামাঝি সময়। দ্বার খোলাই ছিল? হ্যাঁ। মৃতদেহ আপনি ছুঁয়েছিলেন? না। আজ দুপুর তৃতীয় ও চতুর্থ প্রহরে আপনি কি করছিলেন? আমি আর দিদি হাতে মেহেন্দি করাচ্ছিলাম। দিদি বলতে? আমার স্ত্রী লতিকা। ও, কে মেহেন্দি করে দিল আপনাদের? নির্দা দাসী। ধন্যবাদ। আপনাকে বিরক্ত করার জন্য আরও একবার ক্ষমা প্রার্থী দেবী। চাণক্য, জীবসিদ্ধি এবং চন্দ বেরিয়ে এলেন কক্ষ থেকে। মৃদুলা দেবীর কক্ষের ঠিক পাশের কক্ষের দ্বারের সামনে দাঁড়ালো চন্দ। জানালো, এটা বীরনাথ আর পুষ্পাশ্রীর কক্ষ। চাণক্য চন্দকে খানিকটা দূরে আসার ইঙ্গিত করলেন। একটু দূরে গিয়ে প্রশ্ন করলেন, একটু অপেক্ষা করুন মহাশয়, আমার কৌতূহল আগে একটু নিবারণ করুন। আপনার পরিবারের ব্যাপারে আগে জেনে নেওয়া প্রয়োজন। আপনার বোনের স্বামী এবং তার দ্বিতীয় স্ত্রী আপনাদের গৃহেই থাকে? ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগছে। বড়ই লজ্জার ব্যাপার আচার্য। আমরা যখন বোনের বিয়ে দিই তখন অনুমান করতে পারিনি যে আমাদের জামাতা একজন লম্পট হবে। পুষ্পা আমাদের আগের এক বিশ্বাসী কর্মচারীর কন্যা এবং মৃদুলার বাল্যকালের সখী ছিল। পুষ্পার বাপের মৃত্যুর পর সে আমাদের গৃহেই থাকত। মৃদুলার সাথে বীরনাথের প্রথম দেখা হয় নগরের বার্ষিক উৎসবে। ক্রমে সেটা প্রেমের পর্যায়ে পৌঁছায়। কিন্তু এই লম্পট পাশাপাশি পুষ্পার সাথেও প্রেম করে যাচ্ছিল গোপনে। আমার বোন লিখতে জানে না, সামান্য পড়তে জানে শুধু, আর হস্তাক্ষর করতে পারে। কিন্তু পুষ্পা লিখতে জানত। তাই বোন মনে কোনো সন্দেহ না করেই সখীকে দিয়ে প্রেমপত্র লেখাতো, আর পুষ্পা লুকিয়ে সেই পত্রে নিজের প্রেমের গোপন কথা যোগ করে দিত। এইভাবেই তারা নিজেদের প্রেম গোপনে রেখেছিল। বিয়ের সময় যৌতুকে সে আমাদের বাড়ির ভাগ এবং আয়ের ভাগ চেয়ে বসে। আমরা সন্দেহ না করেই তা দিয়ে দিই। বিয়ের 1 বছর পরে নির্মলার জন্ম হয় এবং তারপরেই সে নিজের আসল রূপ দেখায়। পুষ্পাকে বিয়ে করে ঘরে তোলে। সে কি, আপনারা আপত্তি করেননি?
আর মৃদুলা দেবী এখনো তার পাশের কক্ষে আছেন কেন? আমরা অনেক অপমান করেছি, কিন্তু এর বেশি কিছু করার ছিল না। এই পুরনো মহলের এই ভাগটা তার নিজের, অতএব আইনত আমরা কিছু করতে পারি না। আর আমার বোন মৃদুলা অতি সাধারণ মেয়ে, সে স্বামীকে ত্যাগ করতে পারবে না। নিজের কন্যার মুখ চেয়ে সব মেনে নেয়। আর আপনার পিতা সব মেনে নিয়েছিলেন? মৃদুলা ছিল পিতার অত্যন্ত স্নেহের কন্যা, আর সেও পিতাকে প্রচণ্ড ভালোবাসত। তাই মৃদুলার অনুরোধেই পিতা এই পাষণ্ডটিকে মেনে নেন। তবে বিশ্বাসঘাতক পুষ্পা আর বীরনাথকে কোনোদিনই তার সম্মুখে মুখ দেখাতে বারণ করেন। খুবই দুঃখের বিষয়। চলুন তবে তাদের দুজনকে সামান্য কিছু জিজ্ঞাসাবাদ করা যাক। প্রথমে দ্বারে করাঘাত করাতে কোনো উত্তর এলো না। চন্দ হালকা রাগের স্বরেই যখন ভেতরে থাকা মানুষদের উদ্দেশ্যে জানালো যে চাণক্য আপাতত অপেক্ষারত, তখন দরজা খুলে বেরিয়ে আসে দম্পতি। জীবসিদ্ধি লক্ষ্য করল মৃদুলার চেয়ে পুষ্পাশ্রী অধিক সুন্দরী, তাতে সন্দেহ নেই। আর বীরনাথ সামান্য স্থূলকায়, চোখ সবসময় অস্থির চিত্তে চারিদিকে ঘুরছে। ধূর্ততা তার চোখের তারায় দেখা যায়। জীবসিদ্ধি খেয়াল করেছে এই ধরনের সম্পূর্ণ গুণহীন পুরুষেরা সহজেই সরল নারীদের আকর্ষণ করতে পারে, এবং এরা বিনা পরিশ্রমে সেই নারীদের ওপর নির্ভর করে জীবন কাটিয়ে দেয়। চাণক্য কিছু বলার আগেই পুষ্পাশ্রী বলল, আমরা কিছু জানি না। ওই বৃদ্ধের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ওর মুখও আমরা দেখি না। আজ দিনের তৃতীয় ও চতুর্থ প্রহরে আপনারা কোথায় ছিলেন বলতে পারেন? এখানেই ছিলাম। আর আপনি? বললাম তো, দুজনেই এখানে ছিলাম। দ্বিতীয় প্রশ্নটা বীরনাথকে উদ্দেশ্য করে করা হলেও স্বামীর হয়ে উত্তর পুষ্পাশ্রী দিল। চাণক্য বুঝলেন এভাবে কোনো লাভ হবে না, তাই কিছুটা প্রচ্ছন্ন ভয় দেখানোর উদ্দেশ্যে তিনি বললেন, অর্থাৎ আপনাদের দুজনের সাক্ষী বলতে আপনাদের একে অপরের কথা ছাড়া আর কোনো প্রমাণ নেই। এইবার কথা ফুটল বীরনাথের মুখে। আপনি কি বলতে চাইছেন? কিছু না। চন্দর স্ত্রী লতিকাকে বলা চলে মৃদুলার সম্পূর্ণ বিপরীত চরিত্র। নিজের মনেই ভাবল জীবসিদ্ধি। লতিকা শিক্ষিতা, চঞ্চল প্রকৃতির এবং কথাবার্তা অত্যন্ত বুদ্ধিদীপ্ত। সাথে সেখানে মৃদুলা অত্যন্ত শান্ত এবং মিতভাষী। এ ধরনের বিপরীত চরিত্রের মধ্যেই গভীরতম সখ্য গড়ে ওঠে, এটা জীবসিদ্ধি বরাবরই দেখেছে। পরিচয় এবং অভিবাদন পর্ব সাঙ্গ হলে চাণক্য প্রশ্ন শুরু করলেন, আপনাকে বিরক্ত করার জন্য আমরা ক্ষমা প্রার্থী দেবী। কিছু আবশ্যক প্রশ্ন করা নিতান্ত প্রয়োজন। মহামতি চাণক্য আমাদের গৃহে এসেছেন, এটা সৌভাগ্য। পরিস্থিতির কারণে আপনার যথাযথ সৎকার করতে পারছি না বলে আমরা ক্ষমা প্রার্থী। আপনি প্রশ্ন করুন আচার্য। আপনি শেষ কোন সময় আপনার শ্বশুর মহাশয়কে দেখেছিলেন? গতকাল রাত্রে। আজ তার সাথে সাক্ষাৎ হয়নি আপনার? আজ্ঞে না। আজ দুপুরে তৃতীয় এবং চতুর্থ প্রহর নাগাদ কোথায় ছিলেন আপনি? আমি আর মৃদুলা আজ নির্দা দাসীকে দিয়ে হাতে মেহেন্দি করাছিলাম, এই কক্ষেই। মাঝে আপনাদের মধ্যে একবারও কেউ বিরতি দিয়ে কক্ষ ছেড়ে বের হয়েছিল? আমি আর মৃদুলার মধ্যে কেউই জায়গা ছেড়ে উঠিনি, কারণ আমাদের হাতে মেহেন্দি শুকোচ্ছিল। তবে হ্যাঁ, মাঝে নির্দা দুই একবার বিরতি নিয়ে কক্ষ ছেড়ে বেরিয়েছিল। কতক্ষণের জন্য? লতিকা দেবী চাণক্যের প্রশ্নের তাৎপর্য বুঝতে পেরে উত্তর দিল, না আচার্য, আপনি যা ভাবছেন তা সম্ভব নয়। এই কক্ষ থেকে পিতার কক্ষে যেতে এবং ফিরে আসতে অন্তত 1 নিমেষ সময় লাগে। আমাদের মধ্যে কেউই এতক্ষণ সময়ের জন্যে কক্ষের বাইরে ছিল না। সামান্য কিছু কাজের জন্যে মাত্র নির্দা বেরিয়েছিল, তাও আমাদেরই প্রয়োজনে। অনেক ধন্যবাদ। আপনার থেকে সরাসরি প্রশ্নের উত্তর পেয়ে ভালো লাগলো দেবী। এরপর দাস দাসীদেরও প্রশ্ন করলেন চাণক্য একে একে, কিন্তু বিশেষ ফলপ্রসূ হল না।
সকলেই জানালো যে তারা একসাথে যে যার কাজে ব্যস্ত ছিল সারা দিন। দিনের শেষ 2 প্রহর তারা হয় নিজেদের দৈনন্দিন কাজ করছিল অথবা বিশ্রাম নিচ্ছিল, এবং সকলেরই কথার সাক্ষী আছে অন্য কেউ। প্রশ্নোত্তর পর্ব শেষ করেই চাণক্য পুরনো মহল থেকে বিদায় নিতে চাইলে চন্দ তাদের এই ভবনেই রাত্রি যাপন করতে অনুরোধ করল, কিন্তু চাণক্য রাজি হলেন না। বললেন, ধন্যবাদ মহাশয়, কিন্তু এই পরিস্থিতিতে যেখানে এখনো বাড়ির কর্তার মৃতদেহ গৃহে আছে, সেখানে আর অতিথি হয়ে গৃহের মানুষের উপর বাড়তি বোঝা হতে চাই না। আমরা মনীষ মহাশয়ের গৃহে আপাতত থাকব। আচার্য, আপনি স্বয়ং চাণক্য? আপনি ইতিহাস নির্মাতা এবং এই যুগের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। আমার পিতার হত্যাকারীদের সাজা দিন আচার্য, এই আমার অনুরোধ। আমি নিয়তিতে বিশ্বাস করি। নিয়তি আজ আপনাদেরকে এই দিনে আমাদের এখানে টেনে এনেছে। কাল প্রভাতে পুনরায় আসব, কথা দিলাম। আজ আসি। আপনার পিতৃবিয়োগে আমার সমবেদনা রইল। মনীষ এতক্ষণ বৈঠকে তাদের অপেক্ষা করছিল। চাণক্য এবং জীবসিদ্ধি মনীষের গৃহে এসে উঠলেন। রাত্রি আহারের পর মনীষ জানালো তাদের রাত্রি যাপনের জন্য একটি কক্ষের আয়োজন করা হয়েছে। নিদ্রা যাবার আগে জীবসিদ্ধি প্রশ্ন করল, কাল তো মনে হয় না ফেরা হবে আচার্য? চাণক্য ইতিমধ্যে চোখ বুজে শুয়ে পড়েছেন। চোখ বন্ধ অবস্থাতেই তিনি উত্তর দিলেন, সমস্যার সমাধান না করে কিভাবে বিদায় নেই বলো তো? আপাতত চন্দ্রগুপ্ত পাটলিপুত্রকে কয়েকদিন আরো অপেক্ষা করতে হবে আমাদের। নিয়তি। কি বললেন আচার্য? বলছি নিয়তির কথা। এই যে পুরনো মহল থেকে বেরোনোর সময় চন্দ্রবণিক যে কথাটা বলল, নিয়তি আমাদের উপস্থিত করেছে এই গ্রামে এই দিনে। আপনি কি তবে আজকাল নিয়তিতে বিশ্বাসী হয়ে উঠছেন আচার্য? আপনি তো বরাবরই বলেন মানুষ নিজের নিয়তি নিজের কর্মে লেখে। কিন্তু নিয়তিতে লেখা না থাকলে চন্দ্রগুপ্ত কি আর্যাবর্তের সম্রাট হতো? আমি আজীবন নিজের পিতার মতো এক শিক্ষক হয়েই থাকতে চেয়েছিলাম। কোনো রকম উচ্চাকাঙ্ক্ষা আমার কোনোদিনই ছিল না। তুমি কি জানো হে জীবসিদ্ধি, অনেক বছর আগে সেদিন পাটলিপুত্রের নন্দের সভায় আমার যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। তক্ষশিলা থেকে অন্য এক আচার্যের সেখানে জ্ঞান সভায় উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই আচার্যের শারীরিক সমস্যা দেখা দেয়ায় আমায় পাটলিপুত্র পাঠান প্রধান আচার্য। ভেবে দেখো, সেই দিন আমার জায়গায় অন্য কেউ পাটলিপুত্রের নন্দের সভায় গেলে আজকে ভারতের মানচিত্র সম্পূর্ণ ভিন্ন হতো নাকি? ঠিকই, নিয়তি বারবার আমাদের কিছু অসম্ভব সমস্যার সম্মুখীন করে দেখেছি। সে পাটলিপুত্রের মহলের ঊর্ধ্বদ্বার হত্যা হোক বা তক্ষশিলায় অতি প্রাকৃত ঘটনা, সবকিছুর সাথে আমরা জড়িয়ে পড়েছি বারবার। আর আজকে এই যে আমরা এখানে উপস্থিত হয়েছি, সেটাও তো নিয়তিই বটে। আচার্য, আপনার কি কারোর উপরে সন্দেহ হয়? না, একমাত্র বীরনাথ আর পুষ্পাশ্রী বাদে প্রত্যেকের হত্যার সময় সাক্ষী আছে। ভোলাকান্ত নামের কর্মচারীটি তো এসেছিল। হ্যাঁ, কিন্তু সে তো ফিরেও গিয়েছিল সময় মতো। একমাত্র তৃতীয় প্রহরের শুরুর দিকে হত্যা হয়ে থাকলে তবেই ভোলাকান্তের পক্ষে তা করা সম্ভব। কিন্তু তা নিয়ে আমার সন্দেহ আছে। কাল বৈদ্য এসে মৃতদেহ পরীক্ষা করলে তবেই নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর সময়ের বিষয়ে। তবে আমার মনে আশঙ্কা হচ্ছে। কি আশঙ্কা গুরুদেব? হত্যাকারী হত্যার পর হত্যা অস্ত্রটা সঙ্গে নিয়ে গেল কেন?
আপনি কি সন্দেহ করছেন সে আবার হত্যা করবে? উত্তর না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন চাণক্য। ওহে জীবসিদ্ধি, ওঠো ওঠো ওঠো, এক্ষুনি পুরনো মহলে যেতে হবে আমাদের। সেখান থেকে সংবাদ এসেছে এইমাত্র। পরদিন সকালে চাণক্যের ডাকে জীবসিদ্ধির নিদ্রা ভঙ্গ হল। কেন, কিছু ঘটেছে? হত্যা, দ্বিতীয় হত্যা। সে কি, কাকে হত্যা করা হলো আবার? জামাতা বীরনাথের কণ্ঠনালী কেটে হত্যা করা হয়েছে। আর রক্ষী বাহিনী তারা এসেছে? এসেছে, তাই শীঘ্র চলো। চাণক্য আর জীবসিদ্ধি নিজেদের রাজমুদ্রা সহ পরিচয়পত্র দিয়ে সুরক্ষা বাহিনীর প্রহরার মধ্যে ভবনে প্রবেশ করল। গতকাল ভবনের বাইরে যে ভিড় ছিল, আজ তা আশ্চর্য রকমভাবে কম। সম্ভবত লোকে ভয় পেয়েছে। তাছাড়া আইনরক্ষী বাহিনীর থেকে সকলেই দূরত্ব বজায় রাখতে চায়। ভবনের বৈঠকে এই মুহূর্তে উপস্থিত আছে মহলের প্রত্যেক সদস্য। প্রত্যেকেই ঘটনার আকস্মিকতায় বিধ্বস্ত এবং বিভ্রান্ত। একদিনে যেন তাদের প্রত্যেকের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। মৃদুলা এবং পুষ্পাশ্রী কান্নায় ভেঙে পড়েছে। তাদের অবস্থা সবচেয়ে বেশি করুণ। উপস্থিত সকলের দিকে একবার দেখে নিয়ে বিনা বাক্যে চাণক্য উত্তর মহলের দিকে অগ্রসর হলেন। কক্ষের দরজা খোলাই ছিল। দুজন প্রহরী মৃতদেহ পাহারা দিচ্ছে। চাণক্য আর জীবসিদ্ধি প্রবেশ করল কক্ষে। শয্যায় নিদ্রিত অবস্থাতেই কেউ বীরনাথের গলা কেটেছে। রক্তে মৃতদেহের পরনের কাপড় লাল হয়ে গেছে। মুখের পাশে একটি উপাধান দোমড়ানো অবস্থায় পড়ে আছে। সম্ভবত সেটি দিয়ে তার মুখ চেপে গলায় কৃপাণ চালানো হয়েছে। কৃপাণের একটি কারুকার্য করা খাপ মৃতদেহের ঠিক পাশেই পড়ে আছে। সেটি তুলে আচার্য সেখানে উপস্থিত ন্যায়রক্ষক আধিকারিককে প্রশ্ন করলেন। চন্দকে প্রশ্ন করেছিলেন যে এটি তার পিতার কৃপাণের খাপ কিনা? আগে হ্যাঁ আচার্য, তিনি জানিয়েছেন যে গতকাল থেকেই নাকি সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এটি সেই কৃপাণেরই আধার। আর কৃপাণ সেটি পাওয়া যায়নি? না আচার্য, আমরা ভবনের প্রতিটি কক্ষ আজকে খুঁজে দেখব। বৈদ্য পরীক্ষা করেছেন মৃতদেহ দুটি? হ্যাঁ, এই মহাশয়কে হত্যা শেষ রাত্রির দিকে করা হয়েছে। আমার ধারণা হত্যা অস্ত্র ভবনের বাইরে যায়নি। আপনার পরীক্ষা হয়ে গেলে মৃতদেহ সরিয়ে ফেলার নির্দেশ দেব মহামতি। হঠাৎ কিছু একটা চোখে পড়ায় মৃতদেহের দিকে এগিয়ে গেলেন চাণক্য। কাছে গিয়ে তিনি তাকিয়ে রইলেন মৃতদেহের গলার ক্ষতের দিকে। জীবসিদ্ধি লক্ষ্য করল চাণক্যের কপালে ভ্রুকুটি। সে জিজ্ঞেস করল, কি দেখছেন আচার্য? ক্ষতটা লক্ষ্য করো জীবসিদ্ধি। কৃপাণটি নিশ্চিতভাবেই গলার বাম থেকে ডানে টানা হয়েছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কিন্তু তুকারামের গলার ক্ষত আমি যতদূর মনে করতে পারি ডান থেকে বামে ছিল। সে কি, তাই নাকি? মৃতদেহ পরীক্ষা করলেই বোঝা যাবে। তবে সেটি খুব অস্বাভাবিক নয়। হত্যাকারী উল্টো দিকে ছুরি চালাতেই পারে, কিন্তু তবুও। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর উপস্থিত আধিকারিকের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন, এই হত্যার ঘটনা একটু বিশদে বলুন মহাশয়। মৃত ব্যক্তি গতকাল রাত্রে তার দ্বিতীয় স্ত্রীর সাথে শুয়েছিলেন। প্রভাতে সেই দ্বিতীয় স্ত্রী কক্ষ ছেড়ে বেরিয়ে যায় নিজের কাজে। অতএব কক্ষের দ্বার বন্ধ ছিল না। তার কিছুক্ষণ পরেই পাশের কক্ষ থেকে প্রথমা স্ত্রী এবং তার কন্যা বের হয়ে যায়। তিনি জানিয়েছেন যে তিনি বেরোনোর সময় স্বামীর কক্ষে প্রবেশ করেননি। এরপর বেশ কিছুকাল এই অবস্থাতেই ছিল। তারপর এক দাসী কক্ষ পরিষ্কার করতে এলে মৃতদেহ আবিষ্কার করে।
অতএব আমাদের প্রাথমিক সন্দেহ মৃতের দুই স্ত্রীর উপর হলেও এই মাঝের সময়ে যে কেউ এসে হত্যা করে থাকতে পারে। অতএব সকলেই সন্দেহের তালিকায়। না, দাস দাসীদের বাদ দেওয়া যায়, তারা কখনোই একা ছিল না। তাছাড়া ভোলাকান্ত বলে এক কর্মচারী আছে যে সকালে ছিল না। সে রোজকার মতো সূর্যোদয়ের সাথে সাথেই শরীরচর্চা করতে আখড়া চলে গিয়েছিল। অতএব তার পক্ষেও হত্যা করা সম্ভব নয়, কিন্তু বাকি সকলের হত্যা করার সুযোগ ছিল। আপনারা তল্লাশি করুন, আমি এখন আসি। সে কি আচার্য, আপনি এই হত্যাকাণ্ড নিয়ে কাউকে প্রশ্ন করবেন না? না, আমার এখানে থেকে লাভ নেই। আধিকারিকরা ভালোভাবেই কার্য সম্পন্ন করবে। জীবসিদ্ধি, তুমি থাকো এখানেই। উল্লেখযোগ্য কিছু ঘটলে আমায় জানাবে। আচার্য, আচার্য, আপনি আপনি চলে যাচ্ছেন কেন? আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে হে জীবসিদ্ধি। কোথাও একটা ভুল হচ্ছে কিছু। আমি এই কোলাহল থেকে দূরে মনীষের গৃহে এখান থেকে কিছুক্ষণ ভাবি। তুমি এদিকে সামলে নিতে পারবে। আপাতত বিদায়। বেরোনোর সময় চাণক্য হঠাৎ দেখলেন চন্দর পুত্র সুরজ আর মৃদুলার কন্যা নির্মলা খুশি মনে কয়েকটি পাথর নিয়ে খেলছে বাগানে। পাথরগুলি বোধহয় চুম্বক পাথর, কারণ ওগুলো একে অপরের সঙ্গে লেগে যাচ্ছে। শিশু দুজনকে দেখে একটি দীর্ঘশ্বাস ফেললেন চাণক্য। ভাবলেন যে এই বালিকাটি সম্ভবত উপলব্ধিও করতে পারছে না যে সে সদ্য পিতৃহারা হয়েছে। আচ্ছা, বীরনাথ কি নিজের কন্যার প্রতিও প্রথমা স্ত্রীর মতোই উদাসীন ছিলেন? চাণক্য হেসে বালক বালিকা দুটিকে কাছে ডাকলেন। প্রথমে তারা আসতে চাইছিল না। তারপর চাণক্য কাপড়ের ঝোলা থেকে দুটি গুড়ের মিষ্টি বের করে তাদের হাতে দিতে দুজনেই হাসল। চাণক্য আলাপ করার ভঙ্গিতে প্রশ্ন করলেন, কেমন আছো তোমরা? হ্যাঁ, ভালো। গুড়ের মিষ্টি ভালো লাগে? হ্যাঁ, খুব। আমারও ভালো লাগে খুব। আচ্ছা, তুমিই নির্মলা তো? হ্যাঁ। আজ প্রভাতে কখন উঠেছিলে তুমি নির্মলা? জানি না তো, মা আমায় ডেকে তুলেছিল। বেশ বেশ। আর তোমার মা কি তোমাকে কক্ষে একা রেখে তারপর কোথাও গিয়েছিল? এই ধরো তোমার পিতার কক্ষে। কই না তো। আচ্ছা, তোমার আর পিতার দেখা সাক্ষাৎ হতো রোজ? না, পিতা মাঝে মাঝে খেলতেন আমার সাথে। বাহ, ভালো। যাও যাও, তোমরা খেলা করো গিয়ে। হতাশ ভঙ্গিতে ঘাড় নাড়লেন চাণক্য। কিছুই পাওয়া গেল না। এবার একটু ভাবতে হবে, তাকে আরো ভাবতে হবে। কি সংবাদ হে জীবসিদ্ধি? সন্ধ্যাবেলা জীবসিদ্ধি মনীষের গৃহে ফিরে আসার পর জানতে চাইলেন চাণক্য। মনীষ নিজেও ভবনের সংবাদ জানতে উদ্গ্রীব। জীবসিদ্ধি ঘাড় নেড়ে বলল, কিছুই লাভ হয়নি। সারাদিনে সকলের কক্ষে খোঁজাখুঁজি করে কোনো ফল হয়নি। হত্যাশাস্ত্র পাওয়া যায়নি কোথাও। তবে প্রত্যেকের কথা থেকে কিছু তথ্য পাওয়া গিয়েছে। যেমন? সাধারণ কিছু তথ্য, যেমন যেহেতু বৃদ্ধ বণিক নিজের বিষয় সম্পত্তি ভাগ করে দিয়ে যাননি, অতএব পিতার মৃত্যুর পর সব সম্পত্তি চন্দ পাবে। আবার বীরনাথের অংশ তার দুই স্ত্রীর মধ্যে ভাগ হয়ে যাবে। তার মানে সন্দেহ করা হচ্ছে অর্থের লোভের কারণেই হত্যা। তাই তো মনে হচ্ছে। আপনি কিছু আলো দেখতে পেলেন? না, কিছু জায়গা আমার মনে রহস্য সঞ্চার করছে। কিরকম? প্রথমত, বৃদ্ধ বণিকের কক্ষের মেঝেতে পড়ে থাকা জলের কুজো। তাতে আবার কিসের রহস্য? ওটা নিশ্চয়ই আততায়ীর অসাবধান বশে উল্টে গিয়েছে।
অথচ কেউ আওয়াজ শোনেনি। আরও একটা ব্যাপার হলো জলের পরিমাণ, প্রায় 1 ঘড়া জল মেঝেতে পড়েছিল। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। প্রভাতে হত্যা হয়েছে, অতএব জল ব্যবহার করা হয়নি। জলপূর্ণ কলস উল্টে গিয়েছে। তবে আওয়াজের বিষয়টা কিন্তু সন্দেহজনক। দ্বিতীয় বিষয় হলো অস্ত্র। একই অস্ত্র দিয়ে কেন হত্যা করা হয়েছে? আপনি কি বলতে চাইছেন যে হত্যাকারী ইচ্ছা করে বোঝাতে চাইছে যে একই ব্যক্তি দুটি হত্যা করেছে? আসলে তা নয়। সম্ভাবনা থেকে যায়। সে কি? তার মানে একাধিক ব্যক্তি মিলে এই দুটি হত্যায় সামিল? সেই জন্যই কি তবে দুইজনের গলায় ক্ষত 2 রকম? অর্থাৎ একজন বাম হাতি, একজন ডান হাতি? আমার সব বিষয়ে সন্দেহ হচ্ছে জীবসিদ্ধি। এই যেমন ধরো, দ্বিতীয় হত্যার সময় কৃপানের খাপ কেন রেখে গেল? প্রথম হত্যার সময় নিয়ে গেল, অথচ দ্বিতীয়বারে নিয়ে গেল না। এটা কি আশ্চর্যের বিষয় নয়? আপনি কাকে সন্দেহ করছেন? সকলকে। কিন্তু মুশকিল হচ্ছে দুটি হত্যাকে মেলাতে পারছি না। প্রথম হত্যায় যাদের নিশ্চিতভাবে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যায় তারা হলো চন্দ, লতিকা এবং মৃদুলা। আর দ্বিতীয় হত্যায় বাদ যায় ভোলাকান্ত। তাহলে বাকি থাকে শুধু পুষ্পাশ্রী। প্রতিটি হত্যার 3টি সূত্র থাকে: কিভাবে, কেন এবং কে। এখানে কিভাবে হত্যা হয়েছে তা নিয়ে কোনো রহস্য নেই, কিন্তু কেন, অর্থাৎ উদ্দেশ্যের দিক থেকে পুষ্পাশ্রীর উদ্দেশ্য কি? মনীষ এতক্ষণ কক্ষে বসে চাণক্য আর জীবসিদ্ধির আলোচনা শুনছিল। এবার সে বলে উঠল, আচার্য, পুষ্পাশ্রী কিন্তু বৃদ্ধ বণিক মহাশয়ের 2 চক্ষের বীজ ছিল। মৃদুলা হলো তার প্রিয় কন্যা। তার কন্যার দাম্পত্য জীবন শেষ করে দেওয়ার জন্য তিনি পুষ্পাশ্রীকে দায়ী করতেন, দিন রাত শাপশাপান্ত করতেন তাকে। এই কারণে বৃদ্ধের উপর প্রচণ্ড রাগ ছিল পুষ্পার। পুষ্পা মেয়েটি অতি নির্লজ্জ বলেই ওই গৃহে থাকতো। এছাড়া স্বামীর উপর রাগ করার একটি কারণও কিন্তু আছে। কয়েকদিন ধরে আরও একটা সংবাদ গ্রামের সকলেরই কানে আসছে। কি সংবাদ? আসলে স্বামী তার কথা শুনলেও তার চরিত্র পুষ্পাও জানে। বিষ ভিন্ন পাত্রে রাখলেই তা সুধা হয়ে যায় না। বিষ নিজের চরিত্র বদলায় না। দুষ্ট চরিত্র পুরুষ ও নারীরাও এরকম। কয়েকদিন পূর্বে এই গ্রামে খবর উঠেছে যে বীরনাথ নাকি আজকাল অন্য নারীর দিকে ঝুঁকেছে। এটা আমাদের ছোট্ট গ্রাম, এখানে খবর চাপা থাকে না। আমি নিশ্চিত এই সংবাদ পুষ্পার কানেও পৌঁছেছে ইতিমধ্যে। তাই নাকি? হ্যাঁ, পুষ্পাশ্রীর মতো তেজি নারীর পক্ষে এ মেনে নেওয়া সম্ভব নয়। অতএব অর্থাৎ পুষ্পাশ্রীর 2টি হত্যা করার ক্ষেত্রেই উদ্দেশ্য আছে, কিন্তু সেক্ষেত্রে একটা প্রধান সমস্যা যে থেকেই যাচ্ছে। কি? কৃপানটি কোথায়? সেটি কোন উপায়ে লুকিয়ে ফেলল পুষ্পাশ্রী, আর কেন? তবে কি আরো হত্যা বাকি? আর কার উপর প্রতিশোধ নিতে চায় সে? 2 জনের রক্তের স্বাদ পাওয়া কৃপান কি আরো রক্ত নিতে চায়? পরদিন সকালে চাণক্য জীবসিদ্ধিকে বললেন, ওই জীবসিদ্ধি, 2 দিন গত হলো, পাটলিপুত্রে ফেরা প্রয়োজন। চন্দ্রগুপ্তকে আগামীকাল অবধি বলে এসেছিলাম। আরও কয়েকদিন বিলম্ব হলে সে আমাদের বিপদের আশঙ্কায় সেনা পাঠাবে আমাদের সন্ধানে। একটা পত্র লিখে দেব নাকি? এখান থেকে মগধ মাত্র 2 দিনের দূরত্ব। চাণক্য উত্তর দিলেন না। চুপচাপ কিছুক্ষণ ভেবে বললেন, চলো একবার ঘুরে আসি ভবন থেকে। আমার মন বলছে এই রহস্যের নিষ্পত্তির নিকট। পুষ্পাশ্রীকে কিছু প্রশ্ন করার আছে। হ্যাঁ, চলুন। বেলা হয়েছে। দিনের 2য় প্রহর শুরু হয়েছে। রোদ্দুর বেশ কড়া। একটু হেঁটেই ভবনের সামনে এসে পৌঁছলেন দুজনে।
দ্বারে দুজন রক্ষী মোতায়েন করা আছে গতকাল থেকেই। দেখা গেল তাদের সাথে এক ব্যক্তি কথা বলছেন। এগিয়ে গিয়ে জীবসিদ্ধি ঘটনা জানতে চাইল। রক্ষী জানালো, এই মহাশয় দেখা করতে চাইছেন বাড়ির কর্তার সঙ্গে। ও, আপনার পরিচয় মহাশয়? আমি দ্বিজ দাস। আমি তুকারাম মহাশয়ের পরিচিত। আমার জাহাজের ব্যবসা। কিন্তু মহাশয়, আপনি বোধহয় জানেন না বণিক তুকারাম আর ইহলোকে নেই। হ্যাঁ, প্রহরীদের থেকে দুঃসংবাদ পেলাম। আমার যে সেক্ষেত্রে তার পুত্রের সাথে দেখা করার অনুমতি চাই। জানি শোকের সময়, কিন্তু আমারও যে অত্যন্ত জরুরি প্রয়োজন। বেশ তো, আসুন আমাদের সঙ্গে। ভবনের ভেতরে ঢুকে জীবসিদ্ধি একজন ভৃত্যকে বলল চন্দকে তাদের আসার খবর দিতে। কিছুক্ষণের মধ্যেই চন্দ বেরিয়ে এলো বাইরের বৈঠকে। আগন্তুক তাকে দেখে বললেন, আমি এই দুঃসময় এলাম বলে ক্ষমা করবেন মহাশয়। সব আমার দুর্ভাগ্য। বলুন দ্বিজদাস মহাশয়, আপনার হঠাৎ আগমনের কারণ কি? সব ঠিক আছে তো? আপনাকে আপনার পিতা কিছু বলেননি? কি বিষয়ে? সাগরে আমার একটি জাহাজ ডুবি হয়েছে। আপনাদের যাবতীয় বাণিজ্য সামগ্রী সাগরের অতলে তলিয়ে গিয়েছে। চন্দকে দেখে মনে হলো তার উপরে যেন বজ্রাঘাত হয়েছে। এ আপনি কি বলছেন? আমাদের সব সামগ্রী? সব? আমি অত্যন্ত দুঃখিত মহাশয়, কিন্তু অঙ্গরাজ্যের নিকট ওই প্রবল কালবৈশাখী ঝড়ে আগের সপ্তাহে বহু জাহাজ তলিয়ে যায়। কিছুই উদ্ধার করা যায়নি। এই কথা শুনে সম্পূর্ণ ভেঙে পড়ল চন্দ। মাথায় হাত দিয়ে বসে পড়ল সে। আমি নিঃস্ব হলাম, পিতাকে হারালাম, সাথে নিজের সর্বস্ব হারালাম। আমাদের বাণিজ্য গত 1 বছর লোকসানে ছিল। আমাদের শেষ পুঁজি ব্যবহার করে এইবার সামগ্রী আনাচ্ছিলাম। সব শেষ, সব শেষ। চাণক্য এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন, বললেন, বিপদকালে ভেঙে পড়া কর্তার শোভা পায় না মহাশয়। ভেঙে পড়বেন না। এই মুহূর্তে আপনার পরিবার আপনারই দিকে চেয়ে আছে। হে কার অভিশাপ লাগলো আমাদের উপর, হে ব্রাহ্মণদেব? হে কি সর্বনাশ নেমে এলো আমাদের উপর? ভাগ্যিস আমার পিতা জীবিত নেই। এই শোক, এই আঘাত তিনি অসুস্থ শরীরে নিতে পারতেন না। হায় ঈশ্বর, তুমি এ কি করলে? ক্ষমা করবেন চন্দ মহাশয়, কিন্তু আপনার পিতা এই জাহাজডুবির সংবাদ জানতেন। সে কি? গত পরশু আমি এক কর্মচারীকে দিয়ে একটি পত্র পাঠিয়েছিলাম। তাতে এই দুঃসংবাদটি ছিল। আপনার পিতা সেটি নিজের হাতে গ্রহণ করেছিলেন। আমার কর্মচারী বালকটি সে কথা আমায় জানিয়েছিল ফিরে গিয়ে। কোন সময়? এই আজকের মতো সময়ই হবে। ও, আসলে এরপর আর আমার সাথে পিতার সাক্ষাৎ হয়নি। পিতাকে এর পরেই তো। মহাশয়, আপনার কর্মচারী বালকটি এই সময়ে এসেছিল, তাই তো? মানে এই দ্বিতীয় প্রহরে? আগে হ্যাঁ, কিন্তু আপনার পরিচয় তো ঠিক। পত্র সে দিয়েছিল বণিকের হাতে, সেটা নিশ্চিত কিভাবে হচ্ছেন? আমার পাঠানো বালকটি মহাশয়ের পূর্ব পরিচিত। তাকে আমি বলেই দিয়েছিলাম এই পত্র যেন বণিক বা তার পুত্র ছাড়া আর কারুর হাতে না দেয়। সে আমায় ফিরে গিয়ে জানায় সে নিজের হাতে বড় কর্তাকে পত্র দিয়ে এসেছে। চাণক্যের ললাটে গভীর ভ্রুকুটি। কিছু না বলেই হাঁটা লাগালেন উত্তর মহলের দিকে। জীবসিদ্ধি পিছু নিল। চাণক্য উত্তর মহলে পুষ্পাশ্রীর কক্ষের সম্মুখে এসে থামলেন। পুষ্পাশ্রীর কক্ষের দ্বার উন্মুক্ত। চৌকাঠে দাঁড়িয়ে বার কয়েক ডাকতেও ভেতর থেকে কোনো সাড়া এলো না। একটি নারীর কক্ষে প্রবেশ করা শোভন হবে না ভেবে জীবসিদ্ধি আর চাণক্য ইতস্তত করছিলেন। তখনই সেখানে লতিকা দেবীর আবির্ভাব। জীবসিদ্ধি তাকে ডাকল। দেবী, একটু শুনবেন?
প্রণাম ব্রাহ্মণদেব, বলুন। পুষ্পাশ্রী দেবী সাড়া দিচ্ছেন না। আচার্য তাকে কিছু প্রশ্ন করতে চান। আপনি একবার ভেতরে প্রবেশ করে দেখুন তো। ও বেশ, চলুন। এই উত্তর মহলে আপাতত ও একাই রয়েছে। কেন, মৃদুলা দেবী কোথায়? এতদিন তো সে স্বামীর মিথ্যে টানে ওই মহলে ছিল। আমি তাকে নির্মলার সাথে আমাদের দক্ষিণের একটি কক্ষে উঠে আসতে বলেছি গতকাল থেকেই। ও, ভালো করেছেন। আপনি সত্যিই একজন আদর্শ গৃহকর্ত্রী। ধন্যবাদ। লতিকা দেবী নিজে কয়েকবার পুষ্পাশ্রীর নাম ধরে ডাকলেন। তাতেও সাড়া না পেয়ে তিনি প্রবেশ করলেন ঘরের ভেতর, এবং পর মুহূর্তেই ভেতর থেকে তার চিৎকার শোনা গেল। হায় ঈশ্বর, এ কি হলো? আর অপেক্ষা না করে দ্রুত কক্ষে প্রবেশ করলেন চাণক্য আর জীবসিদ্ধি। লতিকা বিস্ময়ের ঘোরে স্থাণুবৎ দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ মুখে কিছুই বলতে পারলেন না, শুধু আঙুলের ইঙ্গিতে একবার দেখিয়ে দিলেন। বড় কক্ষের একদিকে দেখলেন একটি কেদারায় পুষ্পাশ্রীর মৃতদেহ এলিয়ে পড়ে আছে। ডান হাত একদিকে ঝুলে, আর হাতের নিচেই মেঝেতে একটি রক্তাক্ত কৃপাণ, গলা জুড়ে গভীর ক্ষত, পরনের বস্ত্র রক্তে ভেজা। সামনের মেঝে পাথর চাপা দিয়ে একটি কাগজ রাখা। চাণক্য এগিয়ে গিয়ে মেঝের ওপর থেকে পাথর চাপা দিয়ে কাগজটি তুললেন। পাশে দাঁড়িয়ে জীবসিদ্ধিও পড়ল সেই কাগজের লেখা। এটি আমার কৃত 2টি হত্যার স্বীকারোক্তিপত্র। আমি আপনাদের সকলের সম্মুখে স্বীকার করতে চাই যে পিতা তুকারাম এবং আমার স্বামী বীরনাথকে আমি হত্যা করেছি। এই পরিবারের সকলের আমার প্রতি তাচ্ছিল্য আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার স্বামী অন্য নারীতে আসক্ত, আমি সেই অপরাধে তাকে দণ্ড দিয়েছি। সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট অন্তিম স্বীকারোক্তিপত্র। লতিকার চিৎকার শুনে ইতিমধ্যে কক্ষে আরও কিছু মানুষ এসে উপস্থিত হয়েছেন। কয়েকজন প্রহরী ও পরিবারের লোকজনও এসেছেন। সকলেই ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে মৃতদেহ দেখছে। গত 2 দিনে এই নিয়ে 3টি রক্তাক্ত মৃতদেহ প্রত্যক্ষ করল এই ভবনের বাসিন্দারা। নিজের মনেই ভাবল জীবসিদ্ধি। তবে আশা করা যায় এই শেষ, কারণ হত্যাকারী নিজের দোষ স্বীকার করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। চাণক্য চিঠিটা চন্দর দিকে এগিয়ে দিলেন। তার পাঠ করা হলে চাণক্য প্রশ্ন করলেন, এটা পুষ্পাশ্রী দেবীর হাতের লেখা? হ্যাঁ। আপনি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। আগেও বহুবার দেখেছি। আমিও নিশ্চিত আচার্য। অন্য লেখার সাথে মিলিয়ে দেখলেই বুঝবেন। হে ঈশ্বর, এ কি ঘটছে আমাদের সাথে? আমি জানতাম এই নারী একদিন আমাদের পরিবারের সর্বনাশ ডেকে আনবে। পিতা বহুবার আমাদের সাবধান করেছিলেন। চাণক্য এগিয়ে গিয়ে মৃতদেহ পরীক্ষা করলেন। বাম দিক থেকে ডান দিকে কণ্ঠনালী কাটা। ডান হাত দিয়ে নিজেই নিজের গলা কেটেছে পুষ্পাশ্রী। মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত কৃপাণটি যে তুকারামের বাক্স থেকে চুরি যাওয়া কৃপাণ, সে বিষয়ে আর সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ হাতলের গায়ের কারুকার্য সেটির খাপের ওপরের কারুকার্যের সমরূপ। চাণক্যের কপালে আবার গভীর ভ্রুকুটি। তিনি বেরিয়ে এলেন এবং ভবনে উপস্থিত 2জন রক্ষীর একজনকে পাঠালেন আবার একবার রক্ষী বাহিনীকে খবর দিতে। চন্দ মাথায় হাত দিয়ে বসে আছে বৈঠকে। চাণক্য তার কাছে এসে বললেন, আপনার মনের অবস্থা বুঝতে পারছি, তবু কয়েকটি কথা বলা প্রয়োজন। আমি আজকেই মগধের উদ্দেশ্যে রওনা দেব। তার আগে আপনাদের থেকে কিছুটা সময় আবার নেব।
রক্ষী বাহিনী এলে আমাদের একটা বার্তা পাঠাবেন, আমি আসব, এবং এই শেষবারের জন্যে। বেশ আচার্য, আপনার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। বাইরে বেরিয়ে এসে পথ চলতে শুরু করলেন চাণক্য। তার ললাটে আর কোনো ভ্রুকুটি নেই, বরং তার চোখ উজ্জ্বল। জীবসিদ্ধি তাকে প্রশ্ন করল, তবে আজই আমরা প্রস্থান করছি আচার্য। হ্যাঁ, এই গ্রামে আমার প্রয়োজন ফুরিয়েছে জীবসিদ্ধি। তাহলে আমাদের সন্দেহ ঠিক হলো, পুষ্পাশ্রী হত্যাকারী। চাণক্য উত্তর দিলেন না। জীবসিদ্ধি আবার প্রশ্ন করল, কিন্তু আচার্য, আপনি আবার ভবনে যাবেন বললেন কেন? একেবারে বিদায় নিয়ে এই অশুভ ভবন ত্যাগ করলেই কি ভালো হতো না? সব প্রশ্নের উত্তর তুমি কি পেয়েছ? কি প্রশ্ন? সব রহস্যের তো সমাধান হয়েই গেল। তাই কি? তবে কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো আমায়। কৃপাণটি কোথায় লুকোনো ছিল যে তল্লাশি করে খুঁজে পাওয়া যায়নি? বৃদ্ধ বণিকের হত্যার সময় মেঝেতে জল কেন ছিল? আর বীরনাথের হত্যার সময় উপাদানটি পাশে পড়ে কেন? আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ভেবে দেখো তো, আত্মহত্যার অনেক পদ্ধতি থাকতে নিজের কণ্ঠনালী কেটে আত্মহত্যা করাটা কি কোনো নারীর পক্ষে স্বাভাবিক? আচার্য, নিজের কণ্ঠনালী নিজেই কেটে বা নিজের বুকে নিজের তরবারি বসিয়ে আত্মঘাতী কিন্তু অনেকেই হয়। বিশেষ করে সৈনিকদের এরকম করার নির্দেশ থাকে, যদি তারা শত্রুর হাতে ধরা পড়ে যায়। সাধু জীবসিদ্ধি, সাধু, একদম ঠিক বলেছ এই কথাটা। কিন্তু এইবার অন্য প্রশ্নের উত্তর দাও। হঠাৎ বীরনাথের ক্ষেত্রে তাকে হত্যার সময়ে মুখে উপাদান চেপে ধরার প্রয়োজন কেন পড়ল? জীবসিদ্ধি অনেক ভেবেও এরকম বিচিত্র প্রশ্নের কোনো সদুত্তর পেল না। মনীষের গৃহে আহার সারার সময়ই খবর আসে যে আইনরক্ষী বাহিনী উপস্থিত হয়েছে পুরনো মহলে। আহার শেষে মনীষের পরিবার থেকে বিদায় নিয়ে চাণক্য এবং জীবসিদ্ধি আরও একবার পুরনো মহলের পথ ধরল। পথে চাণক্য একটাও কথা বললেন না। জীবসিদ্ধিও কোনো প্রশ্ন করেনি, কারণ সে জানে আচার্য এখন আর কোনো উত্তরই দেবেন না। ভবনের প্রতিটি সদস্য জড়ো হয়েছে উত্তর মহলে, সাথে রক্ষী বাহিনীর কয়েকজন সদস্য। পুষ্পাশ্রীর কক্ষে মৃতদেহ এখনো রয়েছে। চাণক্য একবার সকলের দিকে নজর বুলিয়ে নিলেন, তারপর খুব শান্ত কণ্ঠে বললেন, এই পরিবারের উপর সত্যিই যেন অভিশাপ নেমে এসেছে, কিন্তু এর মাঝেও আমার কর্তব্য পালন করতেই হবে। এই ভবনে গত 2 দিনে ঘটে গিয়েছে 2টি হত্যা এবং 1টি আত্মহত্যা, এবং সেই নিয়ে কিছু প্রশ্ন আছে যার উত্তর সকলের জানা প্রয়োজন। গোটা ঘটনায় কিছু সত্যি আর কিছু মিথ্যা মিলেমিশে একটি গভীর রহস্য সৃষ্টি করেছে। সবার প্রথমেই আসবো আমি আজকের ঘটনায়, পুষ্পাশ্রী দেবীর হত্যায়। হ্যাঁ, এটা একটা নিখুঁত হত্যা, যার জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে। একটা মৃদু গুঞ্জন শোনা গেল। সকলেই বিস্মিত হয়ে চেয়ে আছে চাণক্যের দিকে। জীবসিদ্ধি প্রশ্ন করল, কিন্তু আচার্য, যদি এটা হত্যাই হবে, তবে ওই স্বীকারোক্তিপত্র কোথা থেকে এলো? ওটা কি তবে পুষ্পাশ্রীর লেখা নয়? না, ওটা পুষ্পাশ্রীর লেখা। আমি তার হাতের লেখা না মিলিয়েও নিশ্চিতভাবেই বলতে পারি ওটা তারই লেখা। কিন্তু সে কথায় আমি একটু পরে আসছি। আগে একটু পিছিয়ে যাই দ্বিতীয় হত্যাকাণ্ডে।
আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মৃতদেহের পাশে একটি উপাদান পড়েছিল। আচ্ছা জীবসিদ্ধি, তুমি বলো তো, তুমি তো নিজে একজন যোদ্ধা, কণ্ঠনালী কেটে দেওয়ার পর কি সেই ব্যক্তি শব্দ করার অবস্থায় থাকে? তার আওয়াজ চাপা দিতে কি মুখ চাপা দেওয়ার প্রয়োজন আছে? না, নেই। কারণ কণ্ঠনালীর সাথে শ্বাসনালীও কেটে যায়। শ্বাসনালীতে রক্ত প্রবেশ করে নিঃশ্বাস আটকে আসে, কিন্তু যে এটা জানে না সে আশঙ্কা করতেই পারে, তাই সে চাপা দিয়েছে মুখ। একদম ঠিক বলেছ। যে জানে না সেই আশঙ্কা করবে। অর্থাৎ কেউ যদি প্রথমবার কাউকে কণ্ঠনালী কেটে হত্যা করে, তখন তার পক্ষে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে এই কাজটা করার সম্ভাবনা থাকে, তাই নয় কি? কিন্তু একবার যে একই পদ্ধতিতে একজনকে পূর্বেই হত্যা করেছে, সে জানবে এই সাবধানতা নিষ্প্রয়োজন, তাই না? হ্যাঁ। এখানেই আমার প্রশ্ন। বীরনাথের হত্যার ক্ষেত্রে তার হত্যাকারী কিন্তু পূর্বেই একজনকে হত্যা করেছে একই পদ্ধতিতে, অতএব তার তো এই তথ্য জানা উচিত ছিল, তাই নয় কি? এই বিষয়টা থেকেই আমার মনে প্রথমবার সন্দেহ জাগে যে প্রথম জনের হত্যাকারী আর দ্বিতীয় জনের হত্যাকারী একই ব্যক্তি নয়। এরপর যখন দেখি যে তুকারামের গলা বাম থেকে ডান দিকে কাটা হয়েছে আর দ্বিতীয় ব্যক্তির গলা ডান থেকে বামে, এতে আমার সন্দেহ আরও ঘনীভূত হয়। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। আমার ভুল ভাঙে আজকে। কিছুক্ষণ আগেই যখন দ্বিজদাস এই ভবনে আসেন একটি দুঃসংবাদ নিয়ে, বণিক দ্বিজদাস জানান যে তুকারামের শেষ জমানো পুঁজি দিয়ে কেনা সব বাণিজ্য সামগ্রী সমেত তার জাহাজ ডুবে গিয়েছে অঙ্গপ্রদেশের তটের নিকট সমুদ্র ঝড়ে, এবং সেই সংবাদ একটি পত্রে লিখে তিনি বৃদ্ধ তুকারামকে জানিয়েছিলেন। অথচ সেই পত্র আমরা খুঁজে পাইনি তার কক্ষে। আবার ভোলাকান্তের কথা অনুযায়ী আমরা জানতে পারি যে পরশু, অর্থাৎ তার মৃত্যুর দিন সকালে, সে বড় কর্তা তুকারামকে একটি পত্র পড়তে দেখেছে। ভোলাকান্ত সেই সময়ে ভবনে এসেছিল কিছু মুদ্রা নিতে। সম্ভবত তার কিছু পূর্বেই দ্বিজদাসের পত্র হাতে পেয়েছিলেন বৃদ্ধ। ভোলাকান্ত এও বলেছিল যে সেই সময়ে বড় কর্তা প্রচণ্ড অন্যমনস্ক এবং বিচলিত ছিল হাতে ধরা পত্রটি পড়ে। অনুমান করা যায় যে তিনি সেই পত্রটিই পড়ছিলেন, যাতে তার সর্বশেষ অর্থটুকুও সাগরের তলদেশে তলিয়ে যাওয়ার সংবাদ লেখা আছে। এরকম একটা সংবাদ তার বয়সে এসে একজন মানুষের পক্ষে নিঃসন্দেহেই একটি মারাত্মক আঘাত। তার পুত্র চন্দ নিজেই আজকে সকালে বলেছিল সে কথা, যে এত বড় একটা ধাক্কা তার পিতার পক্ষে সহ্য করা হয়তো সম্ভব নয়। এক্ষেত্রে সত্যিই তাই ঘটে। এই পত্র পড়ে তিনি এতটাই হতাশায় ডুবে যান যে তিনি একটি চরম সিদ্ধান্ত নিয়ে বসেন। তিনি আত্মহত্যা করেন। বিস্ময়ে সকলের মুখ হাঁ হয়ে গিয়েছে। জীবসিদ্ধিও অবাক। সে বলতে গেল, কিন্তু আচার্য, এ তথ্য আমাদের জানা যে তুকারাম যৌবনে যবন সেনাবাহিনীর সৈনিক ছিলেন। ওই কৃপান তাকে স্বয়ং সেলুকাস দিয়েছিলেন বলেও শুনেছি। সেনাবাহিনীতে বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে একটি হল তাদের শত্রুপক্ষের হাতে ধরা পড়লে আত্মহননের নির্দেশ থাকে। সামরিক কায়দায় নিজেই নিজের কণ্ঠে কৃপান চালিয়ে হত্যা করাটাই তাদের কাছে স্বাভাবিক। অতএব বৃদ্ধ বণিকের হত্যা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন। নিজের সেনাবাহিনীতে থাকার সময়কার নিয়ম মেনে নিজের প্রিয় কৃপান ব্যবহার করেই তিনি নিজেই নিজের গলায় কৃপান চালিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ডান হাতে কৃপান ধরে তা কণ্ঠে চালিয়েছিলেন, তাই তার কণ্ঠের ডান দিক থেকে বামে আঘাতের চিহ্ন দেখা যায়। আমার প্রথমেই একটি সামান্য বিষয়ে সন্দেহ জেগেছিল। বৃদ্ধের কক্ষের মেঝেতে উল্টে থাকা জলের কলসটি,
সেটি যদি হত্যাকারীর হাত লেগে অসাবধানতা বশে উল্টে থাকে, তবে জোর আওয়াজ হওয়ার কথা। দক্ষিণ মহলে সে সময় অনেক মানুষ ছিলেন, তাদের কারুর না কারুর সেই শব্দ শুনতে পাওয়া উচিত, অথচ কেউ আওয়াজ পায়নি বলেই জানিয়েছে। এটা তখনই সম্ভব যদি কেউ ইচ্ছে করে দুই হাতে ধীরে ধীরে সেটি উল্টে দিয়ে থাকে মেঝেতে। কিন্তু কেন? একটু ভাবলেই উত্তরটা খুঁজে পাবেন। মেঝে থেকে রক্তের দাগ ধুয়ে দিতে। বৃদ্ধ তুকারাম আত্মহত্যা করেন নিজের গলা কেটে। তারপর তার হাত থেকে কৃপাণ ডান দিকের মেঝেতে পড়ে যায়, যেখানে তার হাত ঝুলেছিল। এরপর একজন তার মৃতদেহ খুঁজে পায়। সে সেই কৃপাণটি তুলে নেয়, কিন্তু কৃপাণের গায়ে লাগা রক্ত থেকে মেঝেতে ছাপ পড়েছে। সেটা দেখতে পেলে এবং সাথে মৃতদেহের ঝুলে থাকা ডান হাতের অবস্থান দেখে কেউ অনুমান করে নিতেই পারে যে আসলে তিনি নিজের কণ্ঠেই কৃপাণ চালিয়েছেন। এটা সেই ব্যক্তির পরবর্তী পরিকল্পনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। তাই সে মেঝেতে জল ভর্তি কলস উল্টে দেয়, যাতে মেঝের কৃপাণের রক্তের ছাপটি অন্য রক্তের দাগের সাথে ধুয়ে মিশে যায়। কিন্তু এখানে ওই ব্যক্তি একটি সূত্র ছেড়ে যায় নিজের অজান্তেই। একজন রক্ষী প্রশ্ন করল, কি সূত্র আচার্য? জলের পরিমাণ। এই গ্রীষ্মের দিনে যদি দিনের তৃতীয় প্রহরে এক কলস জল উল্টে থাকে, তবে 2 প্রহর বাদে তার অনেকটাই শুকিয়ে যাওয়ার কথা। কিন্তু পঞ্চম প্রহরে আমি কক্ষে ঢুকে দেখি জল সে পরিমাণ শুকিয়ে যায়নি। অর্থাৎ কলস থেকে জল মোটেই 2 প্রহর পূর্বে মেঝেতে পড়েনি, তা মেঝেতে পড়েছে মাত্র কিছুকাল আগেই। কেউ কিছুক্ষণ আগেই কলস উল্টে দিয়ে গেছে, এবং সেটি একমাত্র তার পক্ষেই সম্ভব যে প্রথম মৃতদেহ আবিষ্কার করেছেন। না না, সব মিথ্যে, আমি কিছু জানি না। এ আপনি কি বলছেন আচার্য? না না, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি মহাশয়, কিন্তু এটাই সত্য। আমি তা প্রমাণ করে দেব। আমি প্রথমেই কথা শুরু করেছিলাম এটা বলে যে এই ভবনে গত 2 দিনে 2টি হত্যা এবং একটি আত্মহত্যা হয়েছে। কথাটা সত্যি, কিন্তু আমরা যেটাকে হত্যা ভাবছি তা আসলে আত্মহত্যা, এবং যেটাকে আমরা নিশ্চিত আত্মহত্যা ভাবছি সেটা আসলে সুপরিকল্পিত হত্যা। সত্য আর মিথ্যা এমনভাবে একে অপরের স্থানে বসিয়ে দেওয়া হয়েছে যে আমিও বিভ্রান্ত হয়েছিলাম প্রথমে। এখানে বৃদ্ধ বণিক করেছেন আত্মহত্যা, এবং বীরনাথ ও পুষ্পাশ্রীকে হত্যা করা হয়েছে। মৃদুলা দেবী সেই দিন বিকালের দিকে পিতার কক্ষে গিয়ে তাকে মৃত আবিষ্কার করেন। পিতার সামনে পত্র দেখে তিনি অনুমান করেন যে কিছু খারাপ ঘটনা ঘটেছে। মৃদুলা দেবী সামান্য পড়তেও জানেন বলে শুনেছি। সেই সঙ্গেই আমার ধারণা আপনার পিতা নিজের শেষ পত্র লিখে গিয়েছিলেন। আপনি তা পড়ে বুঝে নিতে পারেন, এবং সেই মুহূর্তেই নিজের পরবর্তী পদক্ষেপ ভেবে নেন মৃদুলা দেবী। তিনি কৃপাণটি কলসের জলে ধুয়ে নেন, খাপসহ পিতার কৃপাণ এবং পত্র দুটি লুকিয়ে ফেলেন নিজের অঙ্গবস্ত্রে। এরপর জলের কলস উল্টে দেন এবং তারপর সকলকে ডাকেন। আমার অনুমান আপনার পিতা দ্বাররুদ্ধ করে আত্মহত্যা করেছিলেন। মৃদুলা দেবী বাইরে থেকে খিল খুলে ঢুকেছিলেন, অথচ আমি যখন তাকে প্রশ্ন করি যে তার পিতার কক্ষের দ্বার কি সেই সময় বন্ধ ছিল, তিনি সেই মুহূর্তে একটু ভেবে বলেন, না, খোলা ছিল। এটি মৃদুলা দেবীর অসম্ভব বুদ্ধিমত্তার পরিচয়। তিনি ইচ্ছে করে বলেন দ্বার খোলা ছিল, যাতে কোনোভাবে এই সন্দেহ আমাদের কারোর মনে না ঢোকে যে রুদ্ধদ্বারে বৃদ্ধ আত্মহত্যা করেছেন। এরপর তিনি সেই কৃপাণটি নিজের কক্ষে কোথাও লুকিয়ে ফেলেন এবং 2টি পত্র পুড়িয়ে ফেলেন বা নষ্ট করে দেন। কারণ মৃদুলা দেবীর পরবর্তী পরিকল্পনার বাস্তবায়নের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে যাতে তার পিতার আত্মহত্যাটাকে হত্যা বলে মনে করা হয়
পরের দিন প্রভাতে যখন পুষ্পাশ্রী নিজের স্বামীর কক্ষ থেকে বের হলেন, মৃদুলা দেবী সেই কৃপাণটি নিয়ে পাশের কক্ষে যান এবং নিজের ঘুমন্ত স্বামীকে হত্যা করেন। এক্ষেত্রে সামনাসামনি ছুরি চালানো হয়েছিল। মৃদুলা দেবী ডান হাতি, তাই এবার গলার ক্ষত হলো বাম থেকে ডানে। এটাই মৃদুলা দেবীর প্রথম হত্যা। পাশের কক্ষে তার ঘুমন্ত কন্যা, তাই তিনি অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেন যাতে শব্দ না হয়। অতএব একটি উপাদান দিয়ে স্বামীর মুখ চেপে ধরেন গলায় কৃপাণ চালানোর সময়। এরপর ইচ্ছা করে কৃপাণের কাঠের খাপটি ফেলে দিয়ে যান। এতে দুটি লাভ হয়। প্রথমত, এর ফলে আমাদের মনে ধারণা জন্মায় যে প্রথম এবং দ্বিতীয় হত্যাকারী একই ব্যক্তি, এবং এর ফলে তার উপর সন্দেহের অবকাশ থাকে না। কারণ প্রথম হত্যার সময় মৃদুলা দেবীর হাতে মেহেন্দি করছিলেন, তার অকাট্য সাক্ষী আছে সেই সময়ের। অতএব কোনোভাবেই তাকে তার পিতার হত্যার সাথে যুক্ত করা যায় না। আর দ্বিতীয়ত, খাপটি ফেলে দেওয়ায় আরও একটি সুবিধা হয়, এই কৃপাণটি লুকিয়ে রাখতে। এবার আসি সেই বিষয়ে, কোথায় এবং কিভাবে লুকিয়ে রাখা হয়েছিল কৃপাণটা যখন তার কক্ষে বাহিনী অনুসন্ধান চালাচ্ছিল। এই ভবনের প্রত্যেকেই দেখেছেন যে নির্মল আর সুরজ কিছু বড় চুম্বক পাথরের টুকরো দিয়ে খেলে। এগুলি হলো প্রাকৃতিক এক বিস্ময়। লৌহ বস্তুকে এগুলি আকর্ষণ করে। মৃদুলা দেবী জানতেন যে একবার রক্ষী বাহিনী এসে গেলেই সবার কক্ষ তল্লাশি হবে। তাই তিনি কৃপাণটি তার কক্ষের জানালা দিয়ে তার কক্ষের দেয়াল ঘেঁষে থাকা পুষ্করিণীর জলে ফেলে দেন। তার ঘর তল্লাশি করে অবশ্যই পাওয়া যায় না কিছু। এরপর তিনি উত্তর মহল ছেড়ে দক্ষিণে গিয়ে ওঠেন। পরের দিন সকালে তিনি ফিরে আসেন সবার নিদ্রা ভাঙার আগেই। নিজের কক্ষে যান, একটি দড়ির সাথে ওনার কন্যার খেলার একটি চুম্বক পাথর বাঁধেন, সেটি জানালা দিয়ে জলে ছুঁড়ে দেন সেই জায়গায় যেখানে কৃপাণটি তিনি ডুবিয়েছেন। চুম্বকে লেগে ছুরি উঠে আসে দড়ির সাহায্যে। এই কাজটা সহজে হতো না যদি কৃপাণের কাঠের খাপ পরানো থাকতো, কিন্তু খোলা লোহার ফলা সহজেই চুম্বকে আটকে যায়। এরপরই মৃদুলা দেবীর বুদ্ধির উৎকৃষ্ট নিদর্শনটি তিনি দেন। তিনি জল থেকে তুলে আনা সেই কৃপাণ কাপড়ের ভাঁজে লুকিয়ে নিয়ে পুষ্পাশ্রীর কাছে গেলেন। তার কক্ষে গিয়ে তিনি সত্য মিথ্যে মিলিয়ে তাকে একটি কাহিনী শোনালেন এবং স্বীকার করলেন যে পিতা এবং স্বামীকে তিনিই হত্যা করেছেন। পুষ্পাশ্রী এমনিতেই শোকার্ত ছিলেন, তার উপর আপনার স্বীকারোক্তিতে তার চিন্তা শক্তি গুলিয়ে যায়, স্বাভাবিক। আর আপনি সেটির সুযোগ নেন। আপনি তাকে বলেন যে আপনি লিখিত স্বীকারোক্তি দিতে চান আপনার ভাইয়ের উদ্দেশ্যে। আপনি আত্মসমর্পণের কথা বলেন সম্ভবত, এবং নিজের পুরনো সখ্যের স্মৃতি মনে করিয়ে পুষ্পাশ্রীকে বলেন তার হয়ে একটি স্বীকারোক্তিপত্র লিখে দিতে। আপনি নিজে হস্তাক্ষর করে দেবেন ঠিক পুরনো দিনের মতোই। পুষ্পাশ্রী ব্যাপারটি সন্দেহ করেন না। কিশোরীকাল থেকেই এইভাবেই আপনি তাকে দিয়ে প্রেমপত্র লেখাতেন, কারণ আপনি লিখতে পড়তে জানেন না, তবে হস্তাক্ষর করতে পারেন। আপনি বলতে থাকেন, পুষ্পাশ্রী লিখতে থাকেন। বেচারি অনুমানও করতে পারেনি যে সে নিজের সমনপত্র লিখছেন। আপনি এমনভাবে স্বীকারোক্তিপত্রের শব্দ চয়ন করেন যা আপনার এবং পুষ্পাশ্রী দুজনের ক্ষেত্রেই সমান প্রযোজ্য। সুযোগ বুঝে আপনি তার পশ্চাতে গিয়ে দাঁড়ান। লেখা শেষ হতেই আপনি পিছন থেকে তার গলা কেটে দেন। যেহেতু পিছন থেকে ছুরি চালানো হলো, এইবার ক্ষত বাম থেকে ডান দিকে পড়ল। এরপর ঠিক যেভাবে আপনি দেখেছিলেন নিজের পিতার মৃতদেহ পড়ে থাকতে, ঠিক তার অনুরূপ ভঙ্গিতে পুষ্পাশ্রীর মৃতদেহ সাজিয়ে রাখেন। ডান হাত কাষ্ঠাসনের হাতলের একদিকে ঝুলে, আর সেখানেই মেঝেতে রক্তাক্ত কৃপাণটি ফেলে রাখেন, যাতে মনে হয় যে সেটা মৃতদেহের হাত থেকেই খসে পড়েছে। এটি নিখুঁত, অত্যন্ত সুপরিকল্পিত একটি হত্যা আপনি এভাবেই সম্পন্ন করেন। আত্মহত্যাকে আপনি হত্যা বলে প্রতিপন্ন করলেন এবং হত্যাকে আত্মহত্যা। অতুলনীয়। আমি বিষ্ণুগুপ্ত চাণক্য আপনাকে কুর্নিশ জানাচ্ছি মন থেকে। মাথা তুললেন মৃদুলা দেবী। অবাক হয়ে জীবসিদ্ধি লক্ষ্য করল তার অধরে এক চিলতে হাসি।
তার নিরীহ শান্ত ভাব সম্পূর্ণ বাষ্পায়িত হয়েছে। অপরিচিত লাগছে এই নারীকে এবার। মৃদুলা বললেন, আমি বিবেকের কাছে দোষী না আচার্য। আমি একজন লম্পট আর এক বিশ্বাসঘাতককে শাস্তি দিয়েছি। আমিও কুর্নিশ জানাই আপনাকে। কখনো ভাবিনি আমার নির্ভুল পরিকল্পনার জাল কেউ ভেদ করতে পারবে। নিয়তি আচার্য, নিয়তি। নিয়তি সারা জীবনই আমার সঙ্গে পরিহাস করে গিয়েছে। এবারও সে তার শেষ পরিহাস করলো আমার সাথে, আপনাকে এখানে উপস্থিত করে। আমাকেও আপনি প্রথমে বিভ্রান্ত করেছিলেন দেবী। আমিও প্রথমে সন্দেহ করেছিলাম দুজন হত্যাকারী আছে। আপনার পিতার আত্মহত্যার কথা একবারও ভাবিনি, কারণ তার আত্মহত্যা করার কোনো কারণ আমার জানা ছিল না। কিন্তু আজ যখন দ্বিজ দাসের সাথে কথা হলো, তখনই আমার মনে এই সম্ভাবনা দেখা দিল। মনে হলো, আচ্ছা, সর্বহারা হওয়ার শোকে বৃদ্ধ আত্মহত্যা করেননি তো? আর সেই সম্ভাবনা মাথায় আসতেই বাকি সূত্রগুলো একে একে মিলে যেতে শুরু করলো। পুষ্পাশ্রীর ওই আত্মহত্যার স্বীকারোক্তিপত্রটি আপনার বিরুদ্ধে আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে ধরা দেয় দেবী, কারণ ওই পত্রের বক্তব্য পুষ্পাশ্রী বাদে মাত্র একজনের সাথেই মেলে, আপনার সঙ্গে। তাছাড়া কৃপাণ লুকিয়ে ফেলার জন্য কক্ষের জানালার লাগোয়া পুষ্করিণী থাকতে হবে, তা এই ভবনে একমাত্র আপনার কক্ষে আছে। বক্তব্য শেষ করে চাণক্য দুজন রক্ষীকে ইশারা করলেন। দুই রক্ষী এগিয়ে এলো মৃদুলা দেবীর দিকে। তিনি কোনো রকম বাধা দিলেন না, বিনা প্রতিবাদে আত্মসমর্পণ করলেন। মাথায় হাত দিয়ে নিজের কক্ষে বসে আছেন চন্দ। তার স্ত্রী তাঁরই পাশে দাঁড়িয়ে। গৃহের দুটি শিশু এখনো চুম্বক পাথর নিয়ে খেলছে মেঝেতে বসে। বালিকাটির দিকে তাকিয়ে জীবসিদ্ধির মন বিষণ্ণ হল। এই মেয়েটি রাত্রে তার মাকে খুঁজবে, কিন্তু পাবে না। মৃদুলা একজন ভয়ানক হত্যাকারিণী, কিন্তু সে এই অবোধ বালিকাটির মা। চাণক্য আর জীবসিদ্ধি চন্দ্রের সম্মুখে এসে দাঁড়ালেন। চাণক্য বললেন, এবার আমাদের বিদায় দিন মহাশয়, এবং পারলে আমাকে ক্ষমা করবেন। আপনার এতগুলো আঘাতের মাঝে সবচেয়ে বড় আঘাত বোধহয় আমিই দিলাম। না না আচার্য, আমার কাছে ক্ষমা চেয়ে আর আমার পাপ বাড়াবেন না। আমি আজ নিঃস্ব। কি বলেছে আপনি নিঃস্ব? আপনার সবচেয়ে বড় সম্পদ হলো আপনার স্ত্রী। এই দুঃখের সময়ে আপনার স্ত্রী আপনার পাশে আছেন। এই বিপর্যয় সাময়িক, আপনারা সহজেই তা কাটিয়ে উঠবেন বলে আমি বিশ্বাস করি। তাই যেন হয় আচার্য, তাই যেন হয়। আমার আশীর্বাদ রইল। বিদায় জানিয়ে ভবন থেকে বেরিয়ে এলেন চাণক্য, সাথে জীবসিদ্ধি। পুনরায় তারা মগধের পথ ধরলেন। এবার তাদের ঘরে ফেরার পালা। কে বলতে পারে, হয়তো সেখানে তাদের জন্য অপেক্ষা করে আছে আরো বড় কোনো রহস্য। এতক্ষণ আপনি শুনছিলেন অভিজ্ঞান গাঙ্গুলির লেখা গল্প কায়শাস্ত্র, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।